ওম নমো ভগবতে মহাপুরুষায় শিবানন্দায়। ওম শিবানন্দায় বিদ্মহে বিশ্বনাথায় ধীমহি তন্ন মহাপুরুষ প্রচোদয়াত। বাবাকে আমরা দেখেছি, বাবার জীবনে অলৌকিকতা শব্দটা বাবা ব্যবহার করতেন না, এবং অলৌকিকতার উপরে বাবা কোনো জোরও দিতেন না। কিন্তু আমরা প্রত্যেকেই প্রতিদিনই বলা চলে এমন কিছু কিছু ঘটনার সম্মুখীন হতাম, এমনভাবে আমাদের মনোবাসনা পূর্ণ হতো, সেগুলো কাকতালীয় বলি বা অলৌকিক বলি আমরা বলতে পারি। এবং এটা এত আশ্চর্যজনকভাবে ঘটত, যেটা বাবার প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়া অসম্ভব বলেই আমাদের ধারণা। এই ঘটনাগুলোকে বুদ্ধিতে ও যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না বলা যেতে পারে, কিন্তু আমরা এটা প্রত্যক্ষ করেছি। একটি ঘটনা বলবো। শিলিগুড়িতে থাকতেন স্বর্গীয় শিশির চক্রবর্তী। তখন তিনি বেঁচে ছিলেন। তো তাকে আমি বলেছিলাম, আপনি তো বাবাকে বহু বছর ধরে দেখেছেন, বহু আগে থেকে, আপনি একটু আপনার অনুভূতিটা, আপনি বাবাকে কী দেখেছেন সংক্ষেপে যদি একটু লিখে পাঠান আমাকে। তো উনি আমাকে লিখে দিয়েছিলেন। তার থেকে আমি একটি ছোট্ট করে একটি ঘটনা জানাই। শিশির চক্রবর্তী লিখেছিলেন একটি ঘটনা, সেটা হচ্ছে 1981 সালের এপ্রিল মাস। তখন বাবা কিন্তু বেনারসে থাকতেন। সেই সময় শিশিরবাবু বলছেন, আমার প্রতিবেশী নিশীথবাবু অর্থাৎ এন.কে. দাস, আমরা এন.কে. দাস বলে খুব পরিচিত শিলিগুড়িরই, তিনি সকালবেলা ব্যস্তভাবে ছুটে এসে জানালেন যে বাবা খবর পাঠিয়েছেন কাঠমান্ডুতে বাবা পশুপতিনাথের মন্দির দেখতে যাবেন এবং আমাদের দুজনকে সঙ্গে নিয়ে যাবেন। বাবা ডেটও উল্লেখ করে দিয়েছেন, 16ই জুনে টিকিট কাটতে হবে। আমরা তো মহানন্দে টিকিট কেটে দিন গুনতে লাগলাম। শিশির চক্রবর্তী লিখছেন, তারা টিকিট কেটেছেন এবং দিন গুনতে লাগলেন কবে বাবা আসবে। কিন্তু কয়েকদিন পরে বাবা খবর পাঠালেন 16 জুন নয়, 17 জুনের টিকিট যেন কাটা হয়। তো ওনারা কী করলেন, টিকিটটা ক্যান্সেল করে আবার নতুন করে 17 তারিখে টিকিট কাটলেন। বাবা যথাসময়ে এসে হাজির শিলিগুড়িতে, এবং 17 জুন ভোর 5টার সময় নেপাল সীমানায় কাকরাভিটা থেকে বাস ছেড়ে 14 ঘন্টা পথ চলে সন্ধ্যাবেলায় আমরা পৌঁছালাম কাঠমান্ডু। কাঠমান্ডুতে বাস থেকে নেমেই যে সংবাদ পেলাম তাতে আমাদের রক্ত হিম হয়ে গেল। আগের দিনের বাস, অর্থাৎ 16 জুন তারিখের সেই বাস, যাতে আমাদের প্রথম টিকিট কাটা ছিল, মাঝপথে গভীর খাদে পড়ে যায় এবং বহু যাত্রী হতাহত হয়েছেন। বাবাদের যদি টিকিটটা 16 তারিখেই থাকতো, বাবা যেটা প্রথমে বলেছিলেন, তাহলে কিন্তু একটা বিরাট অঘটন ঘটতে পারত। বাবা কিন্তু কয়েকদিন বাদেই 17 তারিখে টিকিট কাটতে বললেন। এই ধরনের বহু ঘটনা আছে যেগুলো বুদ্ধিত যুক্তিতে ব্যাখ্যা মেলে না। আমরা হরিদ্বারের একটা ঘটনা শুনেছি। ওই কুম্ভমেলাতে বাবা বৃষ্টি যেটা বন্ধ করেছিলেন, আপনারা আগেও শুনেছেন, বিভিন্ন সাধুরাও এসে এমনকি বাবাকে বললেন কুম্ভমেলাতে যে বাবা বৃষ্টি বন্ধ করুন, নাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে। বাবা বললেন আচ্ছা, বৃষ্টি বন্ধ হবে। সত্যি সত্যি বৃষ্টি বন্ধ হয়ে গেল। আমার বাড়িতে একটা উৎসব হয়েছিল 2002 সালে, বাবার জন্মোৎসব হয়েছিল, 107তম জন্মোৎসব। সাংঘাতিক বৃষ্টি সকাল থেকে নয়, আমাদের প্রসাদ যখন পেতে বসেছি, মানে এই 12টায়, এই সময় থেকে হবে 12টা নাগাদ, তখন থেকে বৃষ্টি। অনেকে বৃষ্টিতে ভিজে তখন এসে পৌঁছলেন, বৃষ্টিতে ভিজে পৌঁছলেন। সে এত বৃষ্টি, হাঁটু জল জমে গেছে,
কী করে সবাই ফিরবে বুঝতে পারছি না, কারণ সারাদিন মনে হচ্ছে যেন বৃষ্টি আর থামবেই না। বাবার মুখে বোধহয় সেই দিনে আমি প্রথম কথাটা শুনলাম, বাবা বললেন বৃষ্টি থামবেই, নইলে আমি মহাপুরুষ কিসের। বাবা তার আগে খুব একটা মহাপুরুষ শব্দটা নিজের সম্পর্কে ব্যবহার করতেন না, এই দিন আমি হয়তো প্রথম শুনেছি, বা একেবারে প্রথম কয়েকদিনের মধ্যে হবে। তো বাবার এরকম প্রকৃতির উপরেও বোধহয় নিয়ন্ত্রণ ক্ষমতা ছিল, তবে তিনি বলতেন প্রকৃতিতে বেশি হস্তক্ষেপ করতে নেই। যেমন এই কুম্ভমেলাতেই আবার কয়েকদিন পরে বৃষ্টি এলো। বাবা বৃষ্টি আসার আগে থেকেই সব ভক্তদের বললেন তাঁবুর পাশে গর্ত করো, যাতে বৃষ্টির জল ওখানে জমতে পারে, তাঁবুর ভিতরে না ঢোকে। আগে থেকেই বাবা এটা তৈরি করে রাখলেন। তো আবার যখন আকাশ মেঘলা করে এলো, সাধুরা এসে বলছে বৃষ্টি যেন না হয়, বাবা বলছেন বৃষ্টি কিন্তু হবে এবার, সবাই সাবধান থাকুন, 3 দিন বৃষ্টি হবে। প্রকৃতি ওপরে বাবা যেমন নিয়ন্ত্রণ করতেন, বাবার যে জন্মোৎসবগুলো হতো আমরা দেখেছি, তখন কিন্তু বৃষ্টি হতো না। বাবা কিন্তু বলতেন বৃষ্টি হবে না। এরকম বহু উদাহরণ আছে, বহু, একটি দুটি নয়, বোধহয় বহু, সংখ্যা দিয়ে বিচার করা যাবে না। তো সেগুলো বাবা করতেন। আবার কখনো কখনো বলতেন প্রকৃতির উপরে হস্তক্ষেপ সবসময় করা ঠিক নয়। তো সেবার কিন্তু সাংঘাতিক বৃষ্টি হয়েছিল, এবং অনেক বৃষ্টি হওয়ার পরে বাবা তখন সাধুরা আবার এলেন, বাবা এত বৃষ্টি হলে তো মেলাই নষ্ট হয়ে যাবে। বেশ কিছু সাধু এসেছিলেন, তখন বললেন ঠিক আছে, আজকের পরে বৃষ্টি কমবে। তারপর বৃষ্টি কমলো। তো এই ঘটনাগুলো বুদ্ধি বা যুক্তি দিয়ে ব্যাখ্যা করলে পাওয়া যাবে না, কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। বিভিন্ন রোগ বিভিন্ন ভক্তের হতো, বাবার কাছে এসে পড়তো। বাবা সব সময় যে সেই দায়িত্ব নিতেন, সব সময় যে তিনি সে রোগ সারিয়ে দিতেন তা আমি বলবো না, কিন্তু অনেক ক্ষেত্রে বাবা কিন্তু রোগ সারিয়েছেন। যেমন অনেক পুরনো ভক্ত কস্তুরী দৈত্যারী, বাবা তাকে একটি বিখ্যাত চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা বিখ্যাত হয়ে গেছে এই কারণে, সেটা যেন ধর্মজীবনের একটি আদর্শ স্বরূপ, এবং বাবার আদর্শটা সেই চিঠি থেকে খুব পরিষ্কারভাবে বোঝা যায়। সেই কস্তুরী দৈত্যারী 2002 সালে তার ধরা পড়ে সার্ভাইকাল ক্যান্সার, স্টেজ 3 বা 4 হবে। ডাক্তাররা বলে দিয়েছেন অত্যন্ত অ্যাডভান্স স্টেজ, ক্যান্সার কোষ সারা বডিতে এত ছড়িয়ে গেছে যে আয়ু হয়তো আর 1 কি 1.5 মাস। কস্তুরী কিন্তু বাবার অত্যন্ত ভক্ত, ছোট বয়স থেকে সে বাবার শরণাগত হলো, এবং আমি তার সাক্ষী একটি ঘটনা, সম্ভবত নয়, পূর্ণানন্দ মজুমদারের বাড়িতে সল্ট লেকে অরুণ দৈত্যারী এসেছেন, আমিও ছিলাম, বাবা অনেক ভক্ত এসেছেন উৎসব, সেখানে অরুণ দৈত্যারী বাবাকে বলছিলেন, এবং আমি তখন পাশে দাঁড়িয়েছিলাম, বাবা কস্তুরীর এরকম রোগ, যিশু তার ছেলে আর কি, একদম ছোট, যদি কস্তুরীর কিছু হয় যিশুর কি হবে বাবা? বাবা খুবই দয়ার্দ্র হলেন, কি চাও? বললেন বাবা অন্তত কস্তুরী তো 25 বছর তো অন্তত বাঁচুক আরও, নইলে যিশু তো ছোট, কি হবে? বা আচ্ছা। তো এই ঘটনাটা আমি সাক্ষী, আর কেউ ছিল না পাশে। তো এই কস্তুরী, এই যে বাবার শরণাগত হলো অরুণ দৈত্যারী এবং কস্তুরী, তারা কিন্তু চিকিৎসা চলছিল, অ্যালোপ্যাথি চিকিৎসা চলছিল, কেমো চলছিল, সবই চলছিল। সম্ভবত সর্বশেষ কেমো হয় 2003 সালের 19 এপ্রিল, এবং অলৌকিকভাবে কস্তুরী সুস্থ হয়ে ওঠে। তো এই ঘটনাটা কিন্তু বোঝা যায় বাবা ইচ্ছা করলে বোধহয় সব কিছু করতে পারেন। অন্তত আমরা দেখেছি এরকম অনেক ঘটনা। আমার নিজের জীবনে যেটা ঘটনা দেখেছি সেটা হচ্ছে, আমার স্ত্রী সুমনা 2008 এপ্রিল মাসে আমরা বাবার সঙ্গে গেছিলাম চিত্রকূট ভ্রমণ করে এলাম। চিত্রকূট ভ্রমণের সময় থেকেই তার পা ফুলছিল, হাঁটতে পারছিল না। ফিরে এসে আমাদের বাড়িতে পয়লা বৈশাখে একটা বাবার বিরাট উৎসব ছিল, সত্যনারায়ণ পূজা ছিল, বাবা করলেন। সুমনা সেই সময় ওই পা ফোলা নিয়েই, যাই হোক, আমরা উৎসবটা করলাম। বহু লোক এসেছিল, 300-400 লোক, ঘর বাড়ি ভাড়া করে উৎসব হয়েছিল। তো তারপরে
বাবা চলে গেলেন এবং সুমনার শরীর কিন্তু আস্তে আস্তে আরও খারাপ হতে থাকলো। রক্তাল্পতা, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, যা খায় বমি হয়ে যায়, খেতে পারে না, হয়তো সামান্য কিছু খেলো। এই করতে করতে 1 মাস 2 মাস হয়ে গেল। ডাক্তার দেখাচ্ছি নানা রকম, বাবাকেও জানাচ্ছি। বাবা আমাদের বললেন সুমনাকে নিয়ে চলে এসো। তখন ছেলের ফাইনাল পরীক্ষা, যেতে পারলাম না। তারপরে ছেলের বোধহয় যদ্দূর মনে পড়ছে হাত ভেঙে গেল, আমরা যেতে পারছি না। বাবা বলছে বেনারস চলে আসো, বারবার বলছে, 2বার 3বার বললো। একবার পরীক্ষা, একবার ছেলের হাত ভেঙে গেল, আমরা যেতে পারলাম না। আর সুমনার শরীর কিন্তু ক্রমাগত খারাপ হচ্ছে। পরে শুনেছি তখন দীনবন্ধু চৌধুরীর স্ত্রী কৃষ্ণা চৌধুরী ছিল বেনারসে। বাবা বলছে মাকে এত বলছি, মা আসছে না, তার তো গভীর সংকট। এই মাস 2 পরে সুমনা খুব রোগা হয়ে গেল, তার হিমোগ্লোবিন কমে 6.2 হয়ে গেল। এনআরএস হাসপাতালের যে একজন খুব বিখ্যাত ডাক্তার, তিনি এশিয়ার মধ্যে কয়েকজনের মধ্যে আছেন, তিনি সেই ডাক্তার সমস্ত রিপোর্ট দেখলেন, দেখে বললেন হচ্ছেটা কি, ওর তো বোন ম্যারো টেস্ট করাতে হবে, দেখতে হবে কি ব্যাপার। উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার হয়েছে কিনা সেটা নির্ধারণ করা। এদিকে সুমনা তো এত দুর্বল হয়ে গেছে, সে বাবার উপরে খুব নির্ভর। বাবাকে ফোন করা হলো, আমি ফোন করলাম, বাবা এরকম আগামীকাল ভর্তি হতে হবে, অ্যালোপ্যাথি ডাক্তার বলেছেন এনআরএসের যে কালকে বোন ম্যারো টেস্ট করতে হবে। সুমনার দিদিও নিয়ে গেছিল, তিনিও ডাক্তার, তিনিও সব ব্যবস্থা করে রেখেছেন। বাবা বললেন আচ্ছা ভর্তি করে দাও। তো আমি সুমনাকে বললাম, গিয়ে সুমনা বললেন না না, আমি হসপিটালে ভর্তি হব না, আমি বাবার কাছে যাব। বাবা তো অনেক দিন ধরেই বলছে, কিন্তু এখন তোমার যা শরীরের অবস্থা, তাতে কি তোমাকে নিয়ে যাওয়া সম্ভব? বলে না, আমি বাবার কাছে যাব। তারপর আবার বাবাকে ফোন করলাম। বাবা বললেন বলো কী ব্যাপার? আমি বললাম বাবা, সুমনা তো যেতে চাইছে না হসপিটালে, তোমার কি ইচ্ছা? বললাম আমারও ইচ্ছা বাবা, যা হয় তুমি যা করবে তাই হবে। সুমনা বলছে মরতে হয়, বেনারসে মরবো। তো আমরা পরের দিন হসপিটালে ভর্তি করলাম না। বাবা বললো টিকিট কাটো, নিয়ে আসো তাকে বেনারসে। টিকিট কেটে নিয়ে গেলাম। খুব নিয়ে যাওয়াটা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে গেছিল, অদ্ভুত ব্যাপার। কালকা মেলে টিকিট কেটেছিলাম, একদম প্রথম কোচটাতেই তার বসার সিট হয়েছিল, লোয়ার বার্থ পেয়ে গেছিলাম। ওই হঠাৎ করেই পেয়ে গেলাম আমরা, এটাও আশ্চর্য ব্যাপার। এবং সেকে ওই ট্রেন অবধি নিতে গিয়ে এত হাঁপাচ্ছে, এত এসির মধ্যে গিয়ে সে নিঃশ্বাস নিতে পারছে না। যাই হোক, বাবার কৃপায় কোনো রকমে তাকে নিয়ে গিয়ে বেনারসে পৌঁছলাম আমি। বাবা তার চিকিৎসা শুরু করলেন। আয়ুর্বেদিক ওষুধ বাবা নিজে বানিয়ে দিয়েছেন, এমন হয়েছে নিজে বানিয়ে দিয়ে খাইয়েছেন। বাবা বললেন সুমনার দুর্বল হার্ট বোন ম্যারো টেস্টের ধকল সহ্য করতে না পেরে হার্ট ফেল করতে পারত। তারপরে তো আমি দিয়ে 2-3 দিন থেকে আমি চলে এলাম। বাবার ওষুধ চলছে, কিন্তু ইতিমধ্যে একদিন হঠাৎ সুমনার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়। আর তার মনে হয় যে অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেন কোন অজানার উদ্দেশ্যে সে পাড়ি দিয়েছে। তাই যেন চিৎকার করে বলে ওঠে বাবা আমাকে বাঁচাও। বাবা সঙ্গে সঙ্গে খুব ব্যস্ত সমস্ত হয়ে একটা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করলো, করে বলল মামুনিকে, মামুনি ওষুধটা এক্ষুনি সুমনাকে খাইয়ে দাও। ওষুধটা সুমনাকে খাইয়ে দেওয়া হলো। আরও ওষুধ। মামুনি সারা রাত সুমনার পাশে বসেছিল এবং সেবা করে। বাবা আমাকে সেই সময় ফোন করে বলল তুমি এক্ষুনি টিকিট কাটো, আসো, সুমনার তো খুব বিপদ। তো আমি টিকিট কাটার চেষ্টা করলাম, তখন সেই দিনই আসতে বলে তুমি আজকেই আসো। তো সেদিনকে তখন রাত্রি হয়ে গেছে, তখন আর টিকিট কাটতে পারলাম না, আমি পেলাম না কিছু অত রাত্রিবেলা। পরের দিন সকালে আবার বাবাকে ফোন করলাম। বাবা বললেন গতকাল সুমনার মৃত্যুযোগ ছিল। বাবার কৃপায় এই যে বাবা বেনারসে আসতে বলছিল, বারবার 2বার বলেছিল, ছেলের পরীক্ষা, ছেলের হাত ভেঙে যাওয়া, আমরা যেতে পারিনি। তারপরে 3rd টাইম বাবা কিন্তু আর বলেনি, কিন্তু আমরা সুমনা অত্যন্ত মনের জোরের সঙ্গে চিন্তা করলো যা হয় হবে, আমরা বাবার কাছে গিয়ে যা হয় হবে বেনারসে। এবং বাবার কাছে এই সারেন্ডার করার ফলে বাবা কিন্তু ভার নিলেন এবং তার এই মৃত্যুযোগ কাটিয়ে তাকে নবজীবন দান করলেন।
16 দিন চিকিৎসার পর সুমনা অনেকটা সুস্থ বোধ করে, খাওয়ায় তার রুচি ফিরে আসে, হিমোগ্লোবিন বেড়ে 6.2 থেকে হয়ে যায় 7.4, যা এর পরে আস্তে আস্তে বাড়তেই থাকে। কয়েক মাস লেগেছিল তার হিমোগ্লোবিন 11তে পৌঁছতে, এবং 5 মাস ছুটিতে ছিল সে, কারণ তার তখন পোস্টিং ছিল বাইরে বলতে সম্ভবত কৃষ্ণনগরে ছিল, সুতরাং সেটা তো সম্ভব ছিল না তখন সেই সময় অফিস জয়েন করার কোনো। তো আমাদের স্থির বিশ্বাস যে বাবার আশীর্বাদে আবার নবজীবন লাভ করেছে সুমনা। এরকম অনেক ঘটনাই আছে, আমার যেহেতু জানা এই ঘটনাগুলো আমি বললাম। আরেকটি ঘটনা আমাকে শোভাবাজারে থাকে শ্রীমতী পিনাকি পাল চৌধুরী। তিনি 2009 সালে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হন। তিনি কোনো ভক্তের কাছে বাবার ফটো পেয়েছিলেন, আর ফটো পেয়ে পূর্ণ বিশ্বাসের সঙ্গে বাবার নাম স্মরণ ও জপ করতে থাকেন। আপনারা জানেন বাবার 10টা মন্ত্র আছে, বাবা এই মন্ত্রগুলো সিদ্ধ করেছেন বহু লক্ষবার জপ করে। এই 10টা মন্ত্র আমাদের সাংসারিক বিভিন্ন সমস্যায় কিন্তু সমাধান করে, এবং আমরা তার ফল হাতে হাতে সবাই পেয়েছি। তিনি কিন্তু ওই ফটো দেখে এবং ওই আরোগ্য লাভের মন্ত্র ওখানে ছিল সেটি জপ করেন, এবং শয্যাশায়ী অবস্থায় তিনি একদিন বারাণসী আশ্রমে ফোন করলে বাবা ফোন ধরেন এবং সব শুনে আরোগ্য লাভের জন্য ওম হ্রিং হ্রিং নমো ত্রিপুরস্মরণে আরোগ্যদায় স্বাহা এই মন্ত্র জপ করতে বলেন। তিনি তো করছিলেন, তিনি বাবার কাছে শুনে আরও মন দিয়ে একান্ত মনে করছিলেন। অ্যালোপ্যাথি চিকিৎসাও চলছিল, এবং তিনি কিন্তু আরোগ্য লাভ করেন, তার ক্যান্সার সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। এরকম আরোগ্য লাভের মন্ত্র আছে বাবার সন্তান লাভের মন্ত্র আছে। এই সন্তান লাভের মন্ত্রটাও আছে, যেটি আমি খুব বিশ্বাস ছিল বাবার কাছে, আমি অনুমতিও চেয়েছিলাম, বাবা এই মন্ত্র কি লোককে দিলে লোকের উপকার হবে? বলে হ্যাঁ, নিশ্চয়ই উপকার হবে, তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই, লোককে পড়বে সবাই। বাবা নিজে প্রচুর প্রচার করতো এই মন্ত্রগুলো, 10টা মন্ত্র। এর মধ্যে একটা মন্ত্র ছিল ওম হ্রিং হ্রিং নম শক্তির উপায় অশ্বা গৃহে পুত্রং কুরুকুরুস্বাহা। এই মন্ত্রটা যেমন আমাদের বন্ধু সুব্রত ঘোষ, সাথী ঘোষ সবাই আপনারা চেনেন, তাদের সাথীকে আমি এই মন্ত্রটা জপ করতে বলেছিলাম, কারণ তাদের বিয়ের পরে 7-8 বছর হয়ে গেছিল, বাচ্চা হচ্ছিল না। তো সেই মন্ত্রটা সে জপ করে যাচ্ছে। তারপর বাবার সঙ্গে দেখা হলো, বাবাকে বললো যে বাবা এই মন্ত্রটা জপ করছি। বলে হ্যাঁ, করে যাও, করলে ঠিক ফল হবে একদিন। এরপরে বাবাকে আমরা দেখেছি যে 13 অক্টোবর 2007 সালে কোনো একজন বাচ্চা নিয়ে এসছে, বাবাকে দেখাচ্ছে, সাথী পাশে ছিল, মুখটা তার মলিন হয়ে গেছে, কারণ সে 7 বছর হয়ে গেল চিকিৎসা করে যাচ্ছে, চিকিৎসাও চলছিল, কোনো ফল হচ্ছিল না। বাবা হঠাৎ নিজে থেকে তাকে বললেন তোমারও গোপাল হবে, এবং ঠিক 1 বছরের মাথায় তারা কিন্তু সন্তান লাভ করে। বাবার মন্ত্র তার কার্যকরী হলো। আরেকটি ঘটনা আমরা জানি, আরেক ভক্ত, তার নাম মৌমিতা সাহা, কলকাতায় থাকে। সে একদিন এসে বাবার কাছে সল্টলেকে এসে খুব কাঁদছে, তার সন্তান লাভ হচ্ছে না বলে। বাবা কেউ কান্নাকাটি করলে বাবা কিন্তু খুব অস্থির হয়ে পড়তেন। বাবা তাকে স্পর্শ করে বললেন আমি তোমার ঘরে যাব। এর অর্থটা বুঝতে পারি না, কিন্তু অদ্ভুতভাবে তার যমজ সন্তান হলো, এবং সেই যমজ সন্তান লাভ হওয়ার পরে অন্নপ্রাশনের দিন আমরা সব উপস্থিত ছিলাম, বাবা উপস্থিত ছিলেন, এবং ছেলে মেয়ে দুটি সত্যি খুব ভালো হয়েছে। এখনও দেখি মাঝে মধ্যে তাদের ছবি, বড় হচ্ছে আস্তে আস্তে। এবং আরও অসংখ্য ঘটনা আছে। বাবা সুমনা যখন মেদিনীপুরে পোস্টিং ছিল, তখন বাবা মেদিনীপুরে সেখানে গিয়েছিলেন। সেখানে প্রায় শখানেক ভক্তকে নিমন্ত্রণ করা হয়েছিল বাবাকে দর্শন করার জন্য। একজন এসেছিল অরিনবু মাইতি বলে, তিনিও অনেক দিন ধরে সন্তান লাভের জন্য আকাঙ্ক্ষা করছে, কিন্তু হচ্ছে না, তার সমস্যা। বাবা তাকে সেই মন্ত্রটি জপ করতে বললেন, সন্তান লাভের মন্ত্র। তিনি নিষ্ঠাভরে জপ করে যাচ্ছেন, কিন্তু সন্তান লাভ হচ্ছে না। বাবা তাকে বললেন তুমি মেডিকেল রিপোর্টটা করো, টেস্ট করো, তোমার করে নিয়ে আসো। তো কলকাতায় এসে সে একদিন রিপোর্টটা নিয়ে এসে বাবাকে দেখালো। বাবা দেখে বললেন স্পার্ম কাউন্ট যদি এত কম থাকে তাহলে তো সন্তান লাভ সম্ভব নয় বাবা। সে একটু চিন্তিত হলো, কিন্তু বাবার উপর ভরসা তার আছে। সে বলল বাবা আপনি আশীর্বাদ করুন,
আর আমি যেন জবটা চালিয়ে যেতে পারি। বাবা তাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। বাবার আশীর্বাদে অলৌকিক ঘটনা ঘটল। যার অত স্পাম কাউন্ট কম, সে কিন্তু সন্তান লাভ করল। পরবর্তীকালে সে দ্বিতীয় সন্তানও লাভ করে, সে ভালো আছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। কেউ চাকরি পাচ্ছে না, কেউ মনোমতো চাকরি পাচ্ছে না, কারো চাকরি চলে গেছে, কারো বিবাহ হচ্ছে না, কেউ বা খুব অশান্তিতে ভোগ করছে, কারো বা চাকরিতে ট্রান্সফার হচ্ছে না। এই বাবার যে 10টা মন্ত্র, এই মন্ত্রগুলো বাবার আশীর্বাদে জপ করে তাদের কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। বাবা এমনকি একথাও বলেছিলেন, বিশ্বাস করতে হবে না, জপ করে যাও, ফলেনও পরিচয়তে। জপ করতে করতে ফল হবেই। কারণ বাবা লক্ষ লক্ষ বার এই মন্ত্রগুলো জপ করে মন্ত্র চৈতন্য ঘটিয়েছেন। তাই এই মন্ত্রগুলো, সিদ্ধ মন্ত্রগুলো যারাই জপ করেন তাদেরই মঙ্গল হয়, উপকার হয়, তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই বলে শেষ করছি। প্রণাম লহ প্রভু নারায়ণ।